ওই নায়িকা প্রেমা আসতেছে ঢাকা থেকে। সে গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আপনি জানেন না ভাই, কত সুন্দর, কত দেখতে হ্যান্ডসাম নায়িকা, হট নায়িকা। সেই নায়িকা ওই নায়ক সাকিব খানের নিচে অভিনয় করে না। আর আমরা পড়লাম একটা অগ্নি পরীক্ষার মধ্যে যে এই নায়িকার বিরুদ্ধে নায়ক পাইকনে পুরা গ্রাম, পুরা শহর, পুরা মনে বুঝেন জেলা সার্চ করে ফেলা দিলাম, কিন্তু নায়ক তো পাই না। হঠাৎ এই পরীক্ষা থেকে বাঁচবো কিভাবে সেই উপায় আমার মাথায় তরাক করে খেলে গেল। কারণ হঠাৎ আমার মাথায় মনে পড়ে গেল, কে রে, আমাদের গ্রামে তো নায়ক মধুমণ্ডল আছে। যেমন আপনার চাওনি আপনি সাকিব খানের চেয়ে কোনো অংশ কম নাকি? তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমাদের এলাকার এবারের নাটকের নায়ক হবে নায়ক মধুমণ্ডল। অতএব আমাদের এই গ্রামের যুব সমাজের আপনার প্রতি একটাই দাবি, আপনাকে নায়িকা প্রেমার সাথে এই নাটকের নায়ক হতেই হবে। আপনি না করতে পারবেন না ভাই। আমি ছোটবেলা থেকে ওনারা নিয়ে কি স্বপ্ন দেখেছি, আমি ওনার কিসে ভক্ত ছিলাম বিশ্বাস করে, মানে কি কব। ও এমজি, তুই আমার কি কথা শোনালি রে আসমান ভাই আমার। ভাই আমি তো ঠিকই করছি ভাই। আপনি যদি শুধু একবার ওই নায়িকা প্রেমার বিরুদ্ধে নায়ক হবার পারেন, তাহলে আপনার নিয়ে শোরগোল পড়ে যাবে। পুরো দেশের মধ্যে পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, টিভির মধ্যে সারাক্ষণ আপনার নিয়ে কথাবার্তা চলবে। নায়িকা প্রেমা যখন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিবে, এখন যখন নায়িকা প্রেমা কবে যে এইরকম একটা নায়ক মেলা দিন পরে চিত্র জগতে আইসিছে, যেমন তার বডি, যেমন তার তাগদ, যেমন তার চুল, যেমন তার চাহনি, যেমন তার অ্যাক্টিং কোয়ালিটি, সে একদম আনপ্যারালাল। এইরকম নায়ক আমি অনেকদিন দেখিনি। তখন কি হবি, ওই দুপুরবেলা রেডিওর মধ্যে বারবার বলতে থাকবি যে এই জগতের বিখ্যাত সুদর্শনী সুপার হট নায়িকা আমাদের যে ওই যে নায়িকার নাম জানি কি বললাম ভাই, ওই নায়িকার সাথে আপনার নাম বারবার বুঝতে যে প্রেমা নায়িকার সাথে এবার নতুন করে আবির্ভাব ঘটতেছে নায়ক মধুমণ্ডল। বারবার করে রেডিওর মধ্যে কাইপে আপনার নামটা ঘোষণা হইতে থাকবি। নায়িকা এই ইচ্ছাও পোষণ করবার পারে যে মেলা দিন পরে এইরকম একটা নায়ক দেখলাম, যেই নায়ক শুধু দেশে কেয়া তার অভিনয় দক্ষতা দিয়ে দেশের বাইরেও নাম করে ফেলা দিবি। এইরকম একটা সুযোগ আমাদের হাতে আসছে ভাই। এখন সেই সুযোগ আপনি নিবেন কিনা সেটা আপনার বিষয়। আমরা চাচ্ছি আপনি সেই নায়িকার বিরুদ্ধে নায়ক হন। এখন যদি আপনি না হতে চান, আমার কিচ্ছু করার নেই ভাই, আমি গেলাম। আসমান যাস রে, কনে যাস তুই? পিঠে কিন্তু একদম মাইরে ফালাবো না কিন্তু। ভাইরে ফালাই এরম করে চলে যাচ্ছিস না, অনেক রাগ হয়েছে তোর না, অনেক রাগ। আমার বুঝ হয়ে গেছে রে আসমান, আমার চোখ তুই খুলে দিয়েছিস, ব্রেন ওয়াশ করে ফেলাইছিস। আমি আসলে অন্য একটা জগতে পড়েছিলাম। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ রে ভাই, সত্যি অনেক ধন্যবাদ। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি সত্যি এক প্রকার নরকে পড়েছিলাম রে। যা, শাবানা বুঝানো লাগবে না তোকে। আমার ফ্যামিলির শাবানা, আমার বোন শাবানা, আমিও এক বুঝাবো। আমি যেটা করবো সেটা হবে রে। আর কোনো কথা হবে না রে, আর কোনো কথা হবে না। কত কষ্ট করেছিস রে, কত কষ্ট করেছিস। চা পুরি সিঙ্গারা খায়ে তোরা ডিসিশন নিয়েছিস, পেটে গ্যাস্ট্রিক বানাইছিস না, অনেক কষ্ট করেছিস। যে ভাইরে কিরাম করে নায়ক বানাবি, সত্যি তোকের মান মর্যাদা আমার রাখা লাগবে। স্কুলের মাঠের মঞ্চে, মানে কি তোকে মঞ্চ বানাচ্ছিস তাই না? তাই তো ভাই। ভাইয়ের কাছ থেকে টাকা নিবি না? এটা তো ভাই না রে, এটা তো মহা নায়ক হয়ে যাচ্ছে 2 দিন পরে। না ওরে লাগবে না, লাগবে না কিসে, 100 বার লাগবে, মাইরে ফেলাবে না কিন্তু। এই হলিউড বলিউড দেখিস না, এরম শাহরুখ খান, অক্ষয়, এরা কিরাম করে মনে করে ডোনেট দিয়ে আসে, এই যে এরম করে টাকা ছিটায়, এর করে টাকা নেওয়া লাগবে। তাহলে সাবানা বাদ, সাবানা বাদ কি আছে সেটা আমার উপর ছাইড়ে দে। তোরা তোগের কাজ করে যা, গ্রাম করে আমাকে সাজাবি সেটা তোগের ব্যাপার। সব তোগের উপর ছাইড়ে দিলাম রে। আর যখন যখন টাকা লাগবে খালি ভাই বলবি, একদম টাকা নিয়ে যাবি। দেখ ডাকে ভাই।
কি আসসালামু আলাইকুম। কি মারতেছেন বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। কি দেখেন উকি মেয়েরা? আমি তো আপনারই খুঁজতেছিলাম। আপনি না বললেন আপনার মামা জানাবে আমাদের কবে বিয়ে হবে? হ্যাঁ বলছিলাম তো, মামা আপনারা জানায় নাই? না তো, আমার কিচ্ছু জানায় নাই। দেখছো কারবারটা কি করছে? আমার আপনার পছন্দ হয়েছে? পছন্দ মানে আমি তো প্রতিদিনই আপনার স্বপ্ন দেখি। বিয়া করবেন আমারে? অবশ্যই, আমি তো আব্বারে বলছি যে মেয়ে আমার খুব পছন্দ হইছে, মেয়ে উঁচা লম্বা খুব সুন্দর। আব্বা আমারে বলছে যে 50টা ঘোড়া আনবে, রতনপুর থেকে ব্যান পার্টি আনবে, আইনা ঢাক ঢোল বাজাইয়া আপনারে বিয়া করো। কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। এই যে আমার মামা তো কিলিকবাজি করতেছে। আমার মামা তো কোনোভাবেই চায় না আপনার সাথে আমার বিয়ে হোক। কি? হ্যাঁ, এটা কি হইতে দেওয়া যায় বলেন? আমার আপনার পছন্দ হয়েছে, আপনি আমরা বিয়ে করবেন, কিন্তু আমার মামা তো এটা হইতে দিতে চায় না। এখন কি করা যায়? এখন যেটা করতে হবে, আপনার হাসপাতালে তেলাপোকা মারা সাহসটা দেখাই দিতে হবে। পারবেন না? অবশ্যই পারবো। ঠিক আছে, আপনি তেলাপোকা মারাচ্ছেও সোজা। তাই নাকি? তাইলে আপনি আমার মামারে ভর্তা বানায়া আমার সামনে আসলেই আমি আপনার বিয়ার দিন দিব। মামা এই কাজ করছে? তাহলে মামারে মাইরেই কিন্তু আমি আপনাকে বিয়া করে ফেলবো। হ্যাঁ, আমি অনেকগুলা ঘোড়া নিয়ে আসবো, ঠিক আছে, ব্যান্ড পার্টি নিয়ে আসবো। মামারে ভর্তা বানায় আসেন। মামারে ভর্তা বানায় আসি? হ্যাঁ। মামা, আপনারা মন গড়া কোনো দেনমোহর দাবি করতে পারবেন না। আমার যেটুকু সাধ্য আছে, আমার সামর্থ্য মতো পুরা দেনমোহরের টাকার গোল্ড কিনে আমি পরিশোধ করে দেব। আমি দেনমোহরের কোনো টাকা বাকি রাখবো না। এখন আপনারা রাজি আছেন কিনা সেটা বলেন। কি বলো বাবা, এইটা আবার কোন নিয়ম? জি, এইটাই নিয়ম। দেখো বাবা, আমাদের সমাজের একটা নিয়ম হইলো, সমাজের নিয়ম হইল কিছু উসুল দেয়, কিছু বাকি রাখে। পরে ডিভোর্স হয়ে গেলে সেই টাকার জন্য মামলা মোকদ্দমা আইন আদালতে দৌড়াদৌড়ি করে। এটাই তো বলবেন, এটাই তো নিয়ম। আসলে এটা ভুল। কি বললা? এইটা ভুল নিয়ম? আমাদের ধর্মীয় মতে, মানে আমাদের ধর্মগ্রন্থে সুস্পষ্টভাবে বলা আছে, স্বামী তার সাধ্যমতো স্ত্রীকে দেনমোহর দিতে বাধ্য থাকিবে। অনেকেই যুক্তি দেখায় দেনমোহরের টাকা বাকি রাখলে ডিভোর্স কম হয়। আসলে এটা তো ভুল ব্যাখ্যা। কাবিনে 10 লাখ 15 লাখ টাকা বাকি রেখেও ডিভোর্স কি ঠেকানো যাচ্ছে? কম হচ্ছে? সমাজে তো দিন দিন আরও ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। সংসার মানেই কম্প্রোমাইজ, দুজন মানুষের মনের মিল, শ্রদ্ধা, ভালোবাসা যদি না থাকে, এই বকেয়া দেনমোহরের টাকার ভয়ে আর যাই হোক সংসার হয় না। বরং ওই দেনমোহরের কারণেই মামলা মকদ্দমা করে দুই পক্ষই নিঃস্ব হয়। আমি চাই না বিয়ের পর দেনমোহরের অজুহাতে আমাদের পারিবারিক কোনো মনোমালিন্য হোক। সেজন্য আমি দেনমোহরের পুরো টাকাটাই পরিশোধ করতে চাই, 1 টাকাও বাকি রাখতে চাই না। মা, ঘরে চলো। না, আমি ঘরে যাব না। তো ঘরে যাবা না কি করবা? তুমি কি এইখানে থাকবা? এটা কি ঘুমানোর জায়গা? আমি মরে গেলে কার কি? তুই তোর গৌরমী নিয়েই থাক। আচ্ছা, তুমি আমার উপরে কেন রাগ করতেছো মা? রাগ করবো না, কি করবো? উনি একেবারে মাস্টার দেখা মহা পণ্ডিত হয়ে গেছে। এই দেশে আর ওনার মতো জ্ঞানী পণ্ডিত কেউ নাই। সবাই দোষ ধরবে, সবাই ভুল, খালি উনিই শুদ্ধ। আচ্ছা, আমি অন্যায়টা কি করছি? তুমি আবার অন্যায়টা ধরাই দাও। অন্যায় তুই করস নাই, অন্যায় আমি করছি। তুমি আবার কি অন্যায় করছো? তোর ভাত রাইন দে। আমার ভাত রান্না করে অন্যায় করছো? এসব কি বলতেছো তুমি মা? ঠিকই কইছি। আজকে থেকে এই সংসারের চুলায় কোনো আগুন জ্বলবে না। আমিও দেখমু ওই পেটে ভাত আসে কই থেকে। ওই সারাদিন ওই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে আইসা তো আর খাওয়ান পাও, তো এই জন্য আর টের পাও না। ভুলটা আমারই হয়েছে। আমি যদি ওই আগে থেকে এই রান্নাটা বন্ধ করে দিতাম, তাহলে এতদিনে আমার বাড়িতে বউ হইতো। তার মানে মা, তুমি এখন আমার গেড়া করলে ফেলাইয়া ওই পাত্রীপক্ষের অন্যায় আবদার মেনে নিয়ে আমাদের বিয়ে করতে বাধ্য করবা? আমি তোরে কোনো কিছুতেই বাধ্য করতেছি না। আমার একটাই কথা, আমি এই সংসারে এক ফোঁটা পানিও আর মুখে দেবো না, না খেয়ে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি পানি মুখে না দাও, তোমার আমি ডাবের পানি খাওয়াবো, নাইলে খেজুরের রস খাবো, নাইলে বৃষ্টির পানি খাবো। চলো তোমার মা মা মা, তুমি এরকম করলে কিন্তু আমি সারা রাত কিন্তু আমি কিন্তু বাইরে বসে থাকবো না। চলো।
এই যে পুত্র তার মায়ের জন্য কষ্ট করে ডিম ভাজি করে এনেছে। চলো ভিতরে গিয়ে এবার অন্তত ভাতটা খাও। আমি খাবো না। খাবে না মানে তুমি কি করবে? মানে কি করলে তুমি খাবে বলো তো মা? তোমার কিছুই করতে হইব না, তুমি ওই পোলা পাইন পড়াই যাও, আর আমি না খাইয়া খাইয়া মরে যাই। এই যে মা, তুমি ঘুরে ফিরে একই কথা বলতেছো। আমার কিন্তু এখন মেজাজ গরম হইতেছে। দেখো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো কইলাম। তুমি বাড়ি ছেড়ে যাবা কিনা এটা তোমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত এই একটাই, আমি এই বাড়ির কোনো কিছু মুখে দিব না, একটা দানাও মুখে দিব না, না খাইয়ে আমি মরে থাকবো। জেদ দেখাইতেছো মা? ঠিক আছে, তোমার যেরকম জেদ আছে আমারও সেরকম জেদ আছে। আমি তো তোমারই ছেলে। উনি মায়ের সাথে জেদ দেখায়, মনে হয় যেন আমার আর জেদ নাই। শোনো, আমিও সাহায্য করতে জানি। ওই তোমার বাপেও যখন আমার ভালো কোনো কথা শুনতো না, তারে সাহায্য করার জন্য আমি ওই রকম না খেয়ে থাকতাম। কি ব্যাপার জামাল সাহেব? স্যার, নাদের সাহেব কি বোর্ডরুমে বসেছে নাকি আমি আগে হ্যাংলামতে বসে থাকবো? জি না স্যার, ওর অফিসে কেউ আসেনি, অলওয়েজ দেয়ার স্যার। তাহলে আমি কেন যাবো? আমার তো মান সম্মান আছে, আমি ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের হেড। চলো ওই কি ব্যাপার রাকিব সাহেব, কেমন আছেন? তো ফাতিমা ম্যাডাম কোথায়, যিনি মিটিং এর আয়োজন করেছেন? ফাতিমা ম্যাডামকে একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং এ পাঠিয়েছি। ও তা নাদের সাহেব, ওই ফাতিমা ম্যাডাম না থাকলে কি আপনার মিটিং এর মুড আসবে না? অসুবিধা নেই, চা নাস্তার ব্যবস্থা তো আছে। চলুন বোর্ডরুমে যেয়ে বসি, অনেক কাজ পড়ে আছে। আগে বোর্ডরুমে যাওয়া যাবে না, আমাদের বাতাস কিন্তু আমার ভালো মনে হইতেছে না। আমরা এক কাজ করি, এখান থেকে ফাইনাল করার পরে বোর্ডরুমে বসবো। এর আগে আমরা কোনো কারণেই বোর্ডরুমে যাব না। নওশাদ সাহেব, ছোট মার্কেটিং অফিসার, এই হঠাৎ করে কানে ফিস ফিস করে কথা বলা কি দরকার হলো? এত ভয় কিসের? তুই জোরে বলুন, আমরাও শুনি, আমাদের তো কান আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বোর্ডরুমে কি এখনই বসবেন? চা নাস্তা দিব নাকি বাইরে থেকে বাড়ি কিছু নিয়ে আসবো? কিচ্ছু লাগবে না লতিফ, তুমি যাও, আগে এখানে সবকিছু ফয়সালা হবে, তারপর আমরা বোর্ড মিটিং করবো। কি রাকিব সাহেব, তাই না? ফাতেমা ম্যাডাম বলেছেন আপনি নাকি অনেক উদার মনের মানুষ, আপনি নাকি অনেক ভালো মানুষ, আপনি নাকি আমাকে অনেক শ্রদ্ধা ভক্তি করেন। এই তার শ্রদ্ধা ভক্তির নমুনা। আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন? আরে রাকিব সাহেব, আপনি কি সব আজগুবি কথা বলছেন? আমি আপনাকে শ্রদ্ধা ভক্তি করতে যাব কেন বলেন তো? অবশ্য বয়সের দিকটা চিন্তা করলে আপনি আমার সিনিয়র, আপনি সিনিয়র সিটিজেন, আপনাকে শ্রদ্ধা ভক্তি আমি করতেই পারি। নাদের সাহেব, হ্যাঁ বলেন। কোন পুরুষরা বয়স লোকা জানেন? যাদের স্বভাব চরিত্র একটু এলোমেলো। ইংরেজিতে একটা কথা আছে, বয়েস আর নটি হোয়েন দে আর 40। আপনার বয়স নিশ্চয়ই 40 পার হয়ে গেছে। দেখুন, আপনি যেসব কথা বলছেন তা হয় না। মিস ফাতিমা আমাকে বলেছিল যে আপনি আমাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু সব তো দেখছি আজগুবি ফালতু কথাবার্তা। আপনার সঙ্গে কোন রকম মিটিং তো একটুও চলে না রাকিব সাহেব। কি ফাতেমা ম্যাডাম এই কথা বলেছে? ফাতেমা ম্যাডাম তো আমাদের সাথে ডুয়েল রোল প্লে করেছে। তাই তো বলি, আপনার মতো একটা বেয়াদব লোক আমার মতো একটা ভদ্র ভালো মানুষকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করবেন? আমার তো মনে হয় আপনি কখনো ওই শ্রদ্ধা ভক্তি বানানটাই করতে শিখেন। কিছু আজগুবি কথা বলছেন আপনি, ফাজলামো পেয়েছেন। ওই যে ফাতিমা, সে হচ্ছে আপনার ডিপার্টমেন্টের মেয়ে, সে সকল ধরনের ডুয়েল গেম খেলছে, আপনি এটা বুঝেন না? এই নশের, এর সাথে কোনো রকম মিটিং আমি করব না, এই বোর্ডরুমে বসবো না। তুমি সকল ব্যাপারগুলো বুঝে নিবা, বোঝার পর তুমি আমাকে জানাবা। তুমি বুঝছো? কি বুঝছো? বুঝে নেবো স্যার। ঠিক আছে, ফালতু লোক।
আমি আগেই বলেছিলাম এই নাদের সাহেব একটা বেয়াদব বেয়াদব বেয়াদব, তার সাথে মিটিং এ বসবে রাজি হওয়াটা আমার অন্যায় হয়েছে। আপনি এক্ষুনি ফোন দিবেন ম্যাডামকে, ফাতেমা ম্যাডামকে ফোন দিয়ে বলবেন আমার বই চলে আসতে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন আম্মা? আমি ভালো আছি, যাই কাজ শুরু করি। আচ্ছা। আমাকে সব মনে পড়েছে, আমি যাত্রা ক্লাউন, আমি নাচবো। আমি নাকি তাকে শ্রদ্ধা করি, সে নাকি আমাকে শ্রদ্ধা করে, আমাকে গলায় গলায় ভাব, এই গলায় গলায় ভাব, সবার সামনে অপমান। আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছিলেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি, আমি আপনাকে ডেকেছিলাম। আপনাকে ডাকা ছাড়া তো আমার কোনো উপায় না। আপনার চেহারাটা আমি অনেকক্ষণ জগৎ দেখি না, আপনার চেহারাটা দেখার জন্য ডেকেছি। স্যার মনে হয় কোনো বিষয় নিয়ে খুব রেগে আছেন, তাই না? আপনি আমাকে বলুন স্যার, আমি সলভ করে দিচ্ছি। কি আপনি করবেন সলভ? জীবনে কোনো কিছু আপনি সলভ করেছেন? আপনি সলভ শব্দটা কি বানান করতে পারেন? আপনি তো প্যাচ ছাড়া কিছু বোঝেন না। আপনার কোনো কৌশল দেখে আমি শ্রদ্ধায় আমার মাথা অবনত নষ্ট হয়ে গেছে। আমি তো আপনাকে শ্রদ্ধা করি, আর ওই বলদটাকে আমি শ্রদ্ধা করি, ওই বলদটাকে আমি ভালোবাসি, ওই বলদটাকে আমি পছন্দ করি, তাই না? স্যার, মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করা উচিত, সে যাই হোক। এই যে শুরু হয়ে গেল হেডমাস্টারের সুযোগ্য কন্যার বয়ান, অ্যাডভাইস। এটা যদি বন্ধ না করেন, এই বন্ধ করার ব্যবস্থা আমি করছি। অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। আপনার মগজটা এখন শয়তানের কারখানা হয়ে গেছে। আপনাকে আমি এমন কাজ দেব, আপনি এই কুটু কৌশল করার একটু সময় পাবেন না। এই যে 1, 2, 3, এই 3টা ফাইল আমি আপনাকে দিচ্ছি। এটা 10 বছরের প্রফিট, ব্যাড ডেট, লস সবকিছু অ্যানালাইসিস করবেন, কোরিলেশন সহ এবং রেশিও সহ। এই যে দিলাম। আজকে যত রাতই হোক কাজটা শেষ করতে হবে, প্রয়োজনে সারা রাত কাজ করবেন। স্যার, আমি বলতে চাইছি যে আরেকটা কথা বলে তো আরেকটা ফাইল বেরিয়ে যাবে। স্যার, আমার কথা যদি আপনি একটু। এই হচ্ছে নোবেল অ্যান্ড সলভ, আরেকটা বাদ। স্যার, আমি এই যে হচ্ছে আরেক অ্যান্ড সলভ ফাইল। স্যার, আমাকে একটু বলার সুযোগ দেন। তামজিকা অ্যান্ড অ্যাসোসিয়েশনস। ঠিক আছে স্যার, আমি আজকে রাতের মধ্যেই সব ফাইলগুলো কাজ শেষ করবো। আর স্যার, এইসব কাজ শেষ হওয়ার পরে যদি আরো আমার হাতে সময় থাকে, প্লিজ এই ডেস্কে আরো কিছু ফাইল রেখে দিয়েছেন, আমি সব কাজ করবো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুগু দেখেছ, গুগুর ফাঁক দেখো। এবার তুমি বুঝবা কত দামে। মা, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি বুঝতে পারছো? কেন? এই যে তুই সেদিন যে নতুন শাড়িটা এনে দিলি, এত সুন্দর একটা শাড়ি, এটাই তো পরলাম। কেন ভালো লাগছে না আমাকে? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? বস্তির কোন একটি লোকের মা তুমি। মা, সেদিন আমি লন্ডন থেকে যে পার্লের সেটটা এনেছিলাম, সেটার সাথে কিন্তু ডায়মন্ডও ছিল। ওটার দাম সম্পর্কে তোমার ধারণা নেই। কেন এনেছি মা? মানে ঘরে লুকিয়ে রাখার জন্য? মা, তুমি একটা গ্রুপ অফ কোম্পানির মালিকের মা, সেটা তোমাকে দেখে কেউ বুঝবে বলো? নাকি তুমি মাইক নিয়ে বলে বলে বেড়াবা যে আমার ছেলে এত এত বড় টাকার মালিক, এটা বলবা? তোমার গেট আপ, সেট আপ, তোমার কথা বলার ধরন সবকিছু মিলিয়ে মানুষ মনে করবে তুমি এদেশের একটা শীর্ষস্থানীয় গ্রুপ অফ কোম্পানির মালিকের মা, এবং তুমি একটা কোম্পানির চেয়ারম্যান। সেটা তোমার ড্রেস হবে, তোমাকে বুঝাতে হবে। আমার লক্ষ্মী মা, যাও, এনে দিয়েছি পাল্টা, ওটা পরে আসো, ঠিক আছে? যাও। এই যে মা, এখন দেখো তোমাকে কতটা ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে একটা গ্রুপ অফ কোম্পানির এমডির মা। হ্যাঁ, এই তো মনে হচ্ছে আমি চেয়ারম্যানকে নিয়ে যাচ্ছি। মা প্লিজ, সব কিছুতেই মানে নিজেকে লুকিয়ে রেখো না,
একটু এনজয় করো মা, সুখটা অনুভব করো। ওকে, কষ্ট তো এক সময় করেছো, সেরা কাপড় পরেছো, বাদ দাও মা, এগুলো আর ভেবোই না, এনো না, আমার সামনে বলো না। চলো মা, চলো। এই গেলাম মাকে নিয়ে। মা, সামথিং রং? মানে বুঝতে পারছি না, তুমি মন খারাপ করে রেখেছো কেন? একটা শুভ কাজে যাচ্ছে, প্লিজ। হোয়াটস প্রবলেম? বাবা রে, আমি আসলে এত বড় বড় লোকের সাথে মিটিং এর ব্যাপারটা না আমার খুব নার্ভাস লাগছে বাবা। আমি কোনোদিন এগুলো করিনি। তোর বাবা মারা যাওয়ার পর আমি সারা জীবন স্কুলে টিচিং করেছি, টিউশনি করে করে তোদের বড় করেছি। আমি খুব সাধারণ একটা জীবন যাপন করেছি বাবা। আমি আসলে তোর এই ভিআইপি লাইফ আমি আসলে অভ্যস্ত হতে পারছি না বাবা। হ্যাঁ, আমি স্বীকার করছি আমরা অতি সাধারণ একটি ফ্যামিলির ছেলে ছিলাম, তাই তো? অনেক কষ্টে আমাদের জীবন কেটেছে, তোমরা অনেক কষ্ট করেছো আমাদের জন্য, তাই না? অবস্থার পরিবর্তন ঘটাতে কাউকে না কাউকে তো হাল ধরতে হয়। হ্যাঁ, সেই হালটা আমি ধরেছি মা, এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার ভালোবাসার দোয়ায় আমি সাকসেস হয়েছি। আজকে 10টা ডেভেলপার কোম্পানির মধ্যে আমার কোম্পানি একটা মা, তোমার এই ছেলের কোম্পানি একটা। গর্ববোধ করো মা, ফিল নাও, এনজয় করো এই টাইমটাকে মা। জানো মা, আজ যদি বাবা বেঁচে থাকতো, আজকে আমার এই উন্নতি দেখে বাবা অনেক বেশি আনন্দ পেত, আমি অনেক বেশি শান্তি পেতাম। এই যেমন তোমাকে আমি আমার কোম্পানির চেয়ারম্যান বানিয়েছি, আমি বাবাকে এমডি বানাতাম মা। আমি সেই সুযোগটা পাইনি, আক্ষেপ হয় মা। আমি জানি তো রে বাবা, তুই আমাকে কত ভালোবাসিস। তুই আর তোর বড় ভাই দুইজনে কত সুন্দর করে জীবনটা কাটাচ্ছিস। একটা কাজ করো মা, ওই মাঝে মধ্যে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে তুমি বড় ভাইকে দিও, ঠিক আছে? সে তো আবার আমারটা নিতে চায় না। হ্যাঁ, মানে ছোট হয়ে যাবে ছোট ভাইয়ের কাছে, মানে এত ইগো প্রবলেম, নিজেও কিছু করতে পারেনি, ছোট ভাই অনেক কিছু করে ফেলেছে, সেটা মেনেও নিতে পারেনি। তাই আমি তোমাকে বলছি, তুমি আমার কাছে টাকা নিয়ে বড় ভাইকে বলো একটা ভালো থেকে বাসা নিতে। তুমি যখন ওই বাসায় থাকো না মা, তোমাকে যখন আনতে চাই এত কষ্ট লাগে। কোথায় তুমি আমার বাসায় এসিতে ঘুমাও, কত মানে হাইলাইট জীবনযাপন করছো, আর ওখানে গিয়ে এটা করে থাকো। তোমাকে এত নিষেধ করে মা, ওখানে যাওয়ার দরকার কি? বড় ভাইকে আমাদের বাসায় ডাকো, মাঝে মাঝে কথা বলো, ফোনে কথা বলো। ওই জীবনযাপনে তোমাকে আমি দেখতে চাই না মা, প্লিজ। মা, এই ফাইলগুলোতে আমি সিগনেচার করেছি, ঠিক আছে? আর এখানে আরও কিছু ফাইল রয়েছে, এই ফাইলগুলোতে আমার তোমাকে সিগনেচার করতে হবে। মানে আমাদের গ্রুপ অফ কোম্পানি কিছু আরও মানে কিছু জায়গা জমি আমরা ক্রয় করেছি, আর সেগুলোর জন্য তুমি তো চেয়ারম্যান, সেই কারণে তোমাকে সিগনেচার করতে হবে, ঠিক আছে মা? এই ফাইলগুলো একটু সিগনেচার করে দাও। ধরো, এই যে এখানে সিগনেচার দাও মা। হ্যাঁ হ্যাঁ মা, আমার আবার মিটিং করতে হবে ফাইলগুলো নিয়ে, তোমার করতে তো অনেক সময় লাগবে মা, সেই কারণে বলছি। এখানে একটা দাও সিগনেচার, দাও দাও, গুড। এখানে একটা দাও মা। আচ্ছা, আপনি এত সম্পত্তির মালিক হলেন কিভাবে? আপনার হাজবেন্ড মারা যাওয়ার আগে কি সম্পত্তি করে গিয়েছিল? না। তাহলে? আমি তো এ ব্যাপারে কিছু জানি না, কোথা থেকে কি সম্পত্তি। আপনি জানেন আপনার নামে কতগুলো সম্পত্তি আছে? কোথায় কোথায় সম্পত্তি? সমস্ত এই ফাইলে আছে। আপনি নিজেও জানেন না আপনার নামে এতগুলো সম্পত্তি, আপনি এখন বলতেছেন কোথায় কোথায় কোথায়। প্লিজ আপনি একটু সত্যিটা বলেন, আপনার জন্য ভালো হবে, এটাই আপনার জন্য মঙ্গল।